নমস্কার বন্ধুরা, আমি বিশাল আর আপনাদের স্বাগত আমাদের স্টোরি লাইব্রেরি চ্যানেলের চতুর্থ পর্বে। আজকের গল্পটি একদম অন্যরকম, অদ্ভুত বাড়ি। এই গল্পটি শুনলে আপনাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার হলেও জানালার বাইরে তাকিয়ে দেখবেন। আজকের রাতে আমি তোমাদের নিয়ে যাব এমন এক ভয়ানক গল্পের জগতে, যেখানে প্রতিটি মুহূর্ত তোমার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। এই গল্পটি শুধু কল্পনা নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা তোমার মনের গভীরে চিরকালের জন্য গেঁথে যাবে। কারণ যা শুনতে যাচ্ছ তা শুধু একটি গল্প নয়, এটি এমন এক বাস্তবতা যা আমাদের চারপাশেই লুটিয়ে আছে। কলকাতার পুরনো পার্ক স্ট্রিটের একটি পরিত্যক্ত বাড়িতে শুরু হয় আমাদের আজকের গল্প। বাড়িটির নাম ছিল রাজবাড়ি, কিন্তু স্থানীয়রা একে ডাকত ভূতের বাড়ি। 50 বছর ধরে কেউ সেখানে থাকেনি। দেয়ালগুলো ছিল ফাটা, জানালার কাঁচ ভাঙা, আর রাতের বেলা সেখান থেকে আসতো এমন সব আওয়াজ যা শুনলে মানুষের গা শিউরে উঠত। এই বাড়িটি নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল পাড়ায়। কেউ বলতো এখানে একসময় একটি পরিবার খুন হয়েছিল, কেউ বলতো এখানে আগুন লেগে সবাই পুড়ে মরেছে। কিন্তু সত্যটা ছিল আরও ভয়ানক। যারা এই বাড়ির আসল ইতিহাস জানত তারা কখনো সেই কথা বলতো না। তাদের মুখে শুধু ভয়ের ছাপ দেখা যেত। পাড়ার বুড়ো মানুষরা বলতেন এই বাড়িতে এমন কিছু ঘটেছে যা মানুষের কল্পনার বাইরে। তারা বলতেন এই বাড়ির দেয়ালে এখনও লেগে আছে সেই ভয়ানক রাতের চিহ্ন। এই বাড়িটি দেখতে ছিল একটি দানবের মতো। 3 তলা উঁচু, বিশাল সব জানালা, আর সামনে একটি বিরাট উঠান। বাড়ির চারপাশে ছিল ঘন জঙ্গল। দিনের বেলাও সেখানে অন্ধকার থাকত, রাতের বেলা তো কথাই নেই। চাঁদের আলোও সেখানে পৌঁছাতে পারত না। বাড়ির গেটটি ছিল ভাঙা, আর গেটের ওপরে লেখা ছিল রাজবাড়ি 1925 সাল, কিন্তু সেই লেখাও প্রায় মুছে গিয়েছিল। গেটের লোহার কাজগুলো ছিল মরিচা ধরা, আর সেই মরিচা দেখতে লাগতো রক্তের মতো লাল। বাড়ির সামনের বাগানে ছিল বিশাল বিশাল গাছ, যেগুলো ডালপালা এমনভাবে ছড়ানো ছিল যে মনে হতো যেন তারা বাড়িটিকে আড়াল করে রাখতে চায়। এই গাছগুলোর মধ্যে দিয়ে হাওয়া বইলে এমন আওয়াজ হতো যেন কেউ কান্নাকাটি করছে। অর্জুন নামে একজন তরুণ ফটোগ্রাফার সিদ্ধান্ত নিয়েছিল এই বাড়ির ভেতরে ছবি তুলবে। সে ভাবত ভূত প্রেত সব কুসংস্কার, কিন্তু যা ঘটেছিল সেই রাতে তা তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হয়ে উঠেছিল। অর্জুন ছিল একটি প্রগতিশীল ছেলে। সে বিশ্বাস করত বিজ্ঞানে, যুক্তিতে। তার মতে ভূতপ্রেত সব মানুষের মনের ভ্রম। সে চাইতো এই বাড়ির ছবি তুলে প্রমাণ করতে যে এখানে কোনো ভূত নেই। তার পরিকল্পনা ছিল এই ছবিগুলো দিয়ে একটি ফটো এক্সিবিশন করবে, নাম দেবে কুসংস্কারের বিরুদ্ধে। কিন্তু সে জানত না তার এই সিদ্ধান্ত তার জীবনকে কোথায় নিয়ে যাবে। অর্জুন ছিল একটি আধুনিক ছেলে। সে পড়াশোনা করেছিল বিদেশে, ফটোগ্রাফি শিখেছিল প্রফেশনাল কোর্স করে। তার বন্ধুরা তাকে বারণ করেছিল এই বাড়িতে যেতে, কিন্তু অর্জুন ছিল একগুঁয়ে। সে মনে করত এই ধরনের কুসংস্কার সমাজের অগ্রগতির পথে বাধা। রাত 12টার সময় অর্জুন তার ক্যামেরা নিয়ে বাড়ির সামনে পৌঁছালো। চাঁদের আলোয় বাড়িটি দেখতে লাগছিল যেন কোনো দানবের মুখ। মূল দরজাটি ছিল অর্ধেক খোলা, যেন কেউ তার জন্য অপেক্ষা করছে। অর্জুন গভীর শ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতরে ঢুকতেই তার নাকে এলো পচা গন্ধ। মনে হচ্ছিল যেন কিছু একটা অনেক দিন ধরে পচে আছে। বাতাসে ছিল একটা ভারী অনুভূতি, যেন কেউ তার বুকের ওপর চেপে বসে আছে। অর্জুনের হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বাড়ির ভেতরের বাতাস ছিল স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা, এমন ঠান্ডা যা হাড় পর্যন্ত পৌঁছে যায়। অর্জুন অনুভব করল যেন এই বাতাসে মিশে আছে অনেক মানুষের শেষ নিঃশ্বাস। প্রথম ধাপেই তার পায়ের নিচে মেঝে কেঁপে উঠল। পুরনো কাঠের মেঝে থেকে আসছিল চিৎকার করার মতো আওয়াজ। অর্জুন তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চারদিকে তাকালো। দেয়ালে ঝুলছিল পুরনো ছবি, যেগুলোর চোখ যেন তাকে অনুসরণ করছিল। সেই ছবিগুলো ছিল একটি পরিবারের, একজন বাবা, মা আর 2টি বাচ্চা। কিন্তু সবার মুখে ছিল অদ্ভুত হাসি, এমন হাসি যা দেখিলে মনে হয় তারা কিছু একটা লুকিয়ে রাখছে। অর্জুন একটি ছবি তুলল সেই পারিবারিক ছবিগুলোর, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখল ছবিতে পরিবারের সদস্যরা তার দিকেই তাকিয়ে আছে।
এই দৃশ্য দেখে অর্জুনের মাথা ঘুরতে শুরু করলো। সে ভাবল হয়তো ক্যামেরার কোনো সমস্যা হয়েছে, কিন্তু গভীরে সে জানত এটা স্বাভাবিক কিছু নয়। হঠাৎ করে দোতলা থেকে ভেসে এলো একটি মেয়ের কান্নার আওয়াজ। অর্জুনের গা শিউরে উঠল, কিন্তু সে সাহস করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলো। প্রতিটি ধাপে তার হৃদস্পন্দন বাড়ছিল। সিঁড়ির রেলিং ধরে উঠতে গিয়ে সে অনুভব করল যেন কেউ তার হাত ধরে টানছে। সিঁড়ির কাঠগুলো ছিল পুরনো আর পচা। প্রতিটি ধাপে পা দিলে মনে হচ্ছিল সিঁড়ি ভেঙে পড়বে। দেয়ালে ছিল মাকড়সার জাল, আর সেই জালে আটকে ছিল অনেক পোকাবাকড়ের কঙ্কাল। অর্জুন ভাবল, এই বাড়িতে কতদিন ধরে কেউ আসেনি। সিঁড়ির দেয়ালে ছিল অদ্ভুত সব দাগ। কিছু দাগ দেখতে লাগছিল হাতের ছাপের মতো। মনে হচ্ছিল কেউ দেয়াল আঁকড়ে ধরে টেনে নিয়ে গেছে। অর্জুন এই দাগগুলো দেখে আরও ভয় পেয়ে গেল। দোতলায় পৌঁছে অর্জুন দেখল একটি লম্বা করিডোর। করিডোরের শেষে একটি ঘর, যার দরজা থেকে আসছিল ম্লান আলো। কান্নার আওয়াজটি আসছিল সেই ঘর থেকেই। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল। করিডোরের দুপাশে ছিল আরও কয়েকটি ঘর। সব ঘরের দরজা বন্ধ, কিন্তু দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল অন্ধকার। এমন অন্ধকার যা দেখলে মনে হয় সেটা জীবন্ত। অর্জুন করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে অনুভব করল যেন কেউ তার পেছনে হাঁটছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। করিডোরের মেঝেতে ছিল পুরো ধুলোর স্তর, কিন্তু অর্জুন লক্ষ্য করল তার পায়ের ছাপ ছাড়াও আরও পায়ের ছাপ আছে। এমন ছাপ যা দেখে মনে হয় সেগুলো খুব সাম্প্রতিক। কিন্তু এই বাড়িতে তো আর কেউ আসে না। ঘরের দরজার কাছে পৌঁছে সে দেখল ভেতরে একটি মেয়ে বসে আছে। মেয়েটির পিঠ তার দিকে, তার লম্বা কালো চুল মেঝে পর্যন্ত ছড়ানো। সে একটি সাদা শাড়ি পরে আছে। অর্জুন তার ক্যামেরা তুলে একটি ছবি তুলতে গেল। মেয়েটি বসেছিল একটি পুরনো আয়নার সামনে। আয়নাটি ছিল ভাঙা, আর সেই ভাঙা কাছে প্রতিফলিত হচ্ছিল অদ্ভুত সব আলো। ঘরটিতে ছিল পুরনো আসবাবপত্র, একটি খাট, একটি আলমারি আর একটি টেবিল। সব কিছুতেই ধুলোর পুরু স্তর। অর্জুন লক্ষ্য করল মেয়েটি নড়ছে না, এমনকি শ্বাস নিচ্ছে বলেও মনে হচ্ছে না। তার শরীর ছিল একদম স্থির, যেন একটি মূর্তি, কিন্তু তার চুলগুলো আস্তে আস্তে নড়ছিল, যেন কোনো অদৃশ্য হাওয়া বইছে। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে মিটতেই মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকালো। অর্জুনের চোখে যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্য। মেয়েটির মুখ ছিল না, শুধু একটি কালো গর্ত, যেখান থেকে বেরিয়ে আসছিল অদ্ভুত আওয়াজ। সেই আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন হাজারো মানুষ একসাথে কান্নাকাটি করছে। মেয়েটির হাত দুটো ছিল হাড়ের মতো শুকনো, তার শাড়িতে ছিল রক্তের দাগ। অর্জুন বুঝতে পারল এটা কোনো জীবিত মানুষ নয়। মেয়েটির যেখানে চোখ থাকার কথা সেখানে ছিল শুধু কালো গর্ত, আর সেই গর্ত থেকে বেরিয়ে আসছিল ঠান্ডা হাওয়া। অর্জুন অনুভব করল যেন সেই হাওয়া তার আত্মাকে স্পর্শ করছে। অর্জুন চিৎকার করে পেছনে সরে গেল, কিন্তু মেয়েটি উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার পা মেঝে স্পর্শ করছিল না, সে ভাসছিল বাতাসে। অর্জুন দৌড়ে সিঁড়ির দিকে গেল, কিন্তু সিঁড়িটি অদৃশ্য হয়ে গিয়েছিল। যেখানে সিঁড়ি ছিল সেখানে এখন শুধু একটি গভীর গর্ত। সেই গর্ত থেকে বেরিয়ে আসছিল ঠান্ডা হাওয়া আর অদ্ভুত আওয়াজ। অর্জুন বুঝতে পারল এই বাড়িটাকে আটকে রেখেছে। বাড়িটি যেন জীবন্ত হয়ে উঠেছে, দেয়ালগুলো যেন নড়ছে, ছাদ যেন নিচে নেমে আসছে। অর্জুন অনুভব করল যেন পুরো বাড়িটি তাকে গিলে ফেলতে চায়। এখন সে আটকা পড়েছিল দোতলায়। মেয়েটি তার পেছনে আসছিল, আর তার মুখের গর্ত থেকে বেরিয়ে আসছিল এমন আওয়াজ যা শুনলে মনে হতো যেন হাজারো মানুষ একসাথে চিৎকার করছে। অর্জুন একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার সাথে সাথে সে অনুভব করলো যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। দেয়াল থেকে খসে পড়ল পুরনো ব্লাস্টার, ছাদ থেকে পড়তে শুরু করলো ধুলো আর পানি। সেই পানি ছিল লালচে রঙের, যেন রক্ত মিশে আছে। অর্জুন বুঝতে পারল এই বাড়িতে অনেক ভয়ানক কিছু ঘটেছে। ঘরটি ছিল সম্পূর্ণ অন্ধকার। অর্জুন তার ফোনের টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালো। দেয়ালে লেখা ছিল রক্তের অক্ষরে বিভিন্ন বার্তা। সাহায্য চাই, এখান থেকে বের করো, আমি মরতে চাই না। অর্জুনের বুঝতে বাকি রইল না যে সে একা নয়, আরও অনেকেই বাড়িতে আটকা পড়েছিল। দেয়ালে আরও লেখা ছিল, আমি রহিম, আমি এখানে 15 দিন ধরে আটকা।
আমি সুমিত্রা, আমি এখানে 3 মাস। আমি করিম, আমার পরিবার আমাকে খুঁজছে। অর্জুন বুঝতে পারল এই বাড়িতে আরো অনেকে এসেছিল, কিন্তু কেউ ফিরে যেতে পারেনি। আর এভাবেই আমাদের আজকের গল্পটা শেষ হলো। তোমরা যারা এই পুরো অডিও বুকটা শুনেছো, তোমাদের পেশেন্স আর ডেডিকেশনের জন্য আমি সত্যিই গ্রেটফুল। একটা কমপ্লিট স্টোরি শোনা মানে একটা পুরো ইউনিভার্সের সাথে সময় কাটানো। আর তোমরা সেই জার্নিতে আমার সাথে ছিলে, এটা আমার কাছে অনেক বড় একটা গিফট। এখন আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে, যদি কোনো মোমেন্ট তোমাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। এটা আমাকে বুঝতে সাহায্য করবে যে আমি সঠিক ডিরেকশনে কাজ করছি। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে তোমাদের থটস শেয়ার করতে একদমই ভুলো না। কোন ক্যারেক্টার তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কোন সিন তোমাদের সবচেয়ে বেশি এক্সাইটেড করেছে, অথবা তোমরা কী ধরনের গল্প আরও শুনতে চাও। আমি সব কমেন্ট পড়ি, আর তোমাদের ফিডব্যাক আমার কাছে অমূল্য। তোমাদের প্রতিটা লাইক, প্রতিটা কমেন্ট আমাকে ইন্সপায়ার করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। তোমাদের সাপোর্ট ছাড়া এই ক্রিয়েটিভ জার্নি পসিবল হতো না। সো প্লিজ একটু সময় নিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আর যারা এই অডিও বুকটা এনজয় করেছো, তারা অন্য ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারো। গুড স্টোরিজ মানুষের মধ্যে স্প্রেড হওয়া উচিত, তাই না? আমি আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। আনটিল দেন, কিপ ড্রিমিং, কিপ বিলিভিং, আর কিপ লিসনিং। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।